বিএনপিকে 1 বছরের বেশি টিকতে দেওয়া উচিত কিনা জামাত হিসাব করছে। জামাতে হিসাব করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, হিসাব করছে, হিসাব মিলিয়ে রাখছে। পলিটিক্যাল ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলিয়ে রাখার চেষ্টা করছে। বাট বিএনপির পতনের জন্য জামাত আন্দোলন করছে বিষয়টা এরকম নয়, বা হয়তো করবেও না। বাট হিসাব মিলিয়ে রাখছে, হিসাব কিন্তু শুরু হয়ে গেছে। তো দর্শক, অন্যদিকে শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন এবং 6 মাসের মধ্যে মাথা উঁচু করে ফিরবেন। শেখ হাসিনা আসবেন, মাথা উঁচু করে ফিরবেন, এর অর্থ হচ্ছে বিএনপি সরকারের পতন ঘটাবেন। কারণ মাথা উঁচু করে ফেরা মানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে আসবেন, যে তিনি পদত্যাগ করেননি, তিনি বৈধ প্রধানমন্ত্রী, মাঝখানে যেটা হয়ে গেছে সব অবৈধ। এটাকে বলে মাথা উঁচু করে ফেরা। আর এমনিতে ফেরা মানে অ্যারেস্ট হয়ে ফেরা বা প্রত্যার্পিত হওয়া, এক্সট্রাডিটেড হওয়া, এরকম কিছুর কথা কিন্তু বলছেন না। ওটা বিএনপির সামনে বিপদ। আর ইসলামী ব্যাংক নিয়ে যে কাণ্ড বিএনপি ঘটিয়েছে, একজন ফেসিবাদের দোসরকে, একজন ঋণ খেলাপি পরিবারের সদস্যকে, একজন দুর্নীতিবাজকে, একজন আওয়ামী লীগকে, এসালমের লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের রক্তাক্ত করা হয়েছে, তাদের উপর ভয়াবহ হামলা করা হয়েছে। আমিরে জামাত নিজে বলেছেন যে আমি মাঠে নামবো, আমি গুলি খাবো দরকার হলে। এই পরিস্থিতিতে বিএনপি জামাত আসলে 1 বছরের বেশি টিকতে পারবে কি পারবে না, সেই হিসাব সামনে আসাটা অত্যন্ত যৌক্তিক। কারণ ইসলামী ব্যাংক যদি ধসে পড়ে, বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক যদি ধসে পড়ে, বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে। এই ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। কারণ ভেরি সিম্পল, দেখেন হিসাব ক্লিয়ার, যে বাংলাদেশের ইসলামী ব্যাংক এরা রেমিটেন্সের 30% নিয়ন্ত্রণ করে। তা ইসলামী ব্যাংকের উপর আস্থাহীনতার কারণে যদি রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে প্রবাসীরা হুন্ডি করে পাঠায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির 12টা সেই দিন থেকেই বেঁচে যাবে। তো দর্শক, তখন তো বাজেটের পর যখন দেখবেন যে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, নতুন কোনো কর্মসংস্থান নেই, দেশে কোনো সুখবর নেই, মানুষের জীবন অস্থির হয়ে উঠেছে, নাবিশ্বাস, তখন জনগণ এমনিতেই টেনে হিজড়ে বিএনপিকে নামাবে। তো বিএনপি সবাইকে শত্রু বানিয়ে চারদিকে শত্রুদের জাল বিছিয়েছে। এ তো টেকা কঠিন। আবার ভারত মহা ষড়যন্ত্র শুরু করেছে। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিএনপি জামাতের মধ্যে ফাটাফাটি বাজানোর একটা পায়তারা করেছে ভারত, এবং অলরেডি তারা কিছুটা হলেও সফল। আবার ভারত বর্ডারে উত্তেজনা সৃষ্টি করছে, বাংলাদেশের মানুষকে হত্যা করছে, বর্ডারে কাঁটাতারে বেড়া নির্মাণ করছে যেগুলোতে বাকি ছিল। সব মিলিয়ে আবার যুক্তরাষ্ট্রের সাথে গোপন যে বাণিজ্য চুক্তি, এটা নিয়েও বেকায়দায়। আবার সেই ইউনুসীয় শক্তিগুলো সক্রিয় হয়ে উঠছে রাজনীতিতে। এতে বিএনপির চারদিকে বিপদ আর বিপদ। বিএনপির অভ্যন্তরেও ব্যাপক টানাপোড়েন চলছে। যেমন বিএনপির এক মন্ত্রী অলরেডি পদত্যাগ করেছে, বা তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে মিথ্যা কারণ দেখে। যিনি শারীরিকভাবে মোটেও অসুস্থ নয়, তাকে বলা হয়েছে তিনি অসুস্থ। আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। একটা সরকারকে টিকে থাকতে হলে মিনিমাম সিক্রেসি তাকে বজায় রাখতে হয়। শত্রুরা যদি সব জেনে যায়, তাহলে ওই সরকার ধপাস করে পড়ে যাবে। এর জন্য গোপনীয়তা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিক্রেসি আইনও রয়েছে, প্রাইভেসির জন্য আইনও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রাইম মিনিস্টার একটা ফুট নোটস, একটা ফাইলে কোনো একটা ফুট নোটস লিখেছেন। এরকম ফুট নোটস লিখতে পারেন যেটা একান্তই গোপনীয় বিষয় বা অতি গোপনীয় বিষয়। সেই ফুট নোটস জুলকারনাইন স্যারের কাছে চলে যায়। তারেক রহমান 3 জনকে নিয়ে যদি কোনো কথা বলেন, সেই মিটিং এর খবর বিদেশে চলে যায়, ভারতের কাছে চলে যায়। তা কোনো গোপনীয়তা নাই। এভাবে তো টেকা যায় না। এই জন্য যে আলোচনাটা জামাত সামনে আনছে, জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, যিনি জামাত ইসলামের সাংগঠনিক বিষয়টাই দেখভাল করেন, তিনি ওইভাবে পলিটিক্স করেন না, কারণ তিনি নিজে নির্বাচন করেন না, কিন্তু জামাতের সাংগঠনিক দেখভাল করেন। মাওলানা এটিএম মাসুম জামাত ইসলামের যে শ্যাডো ক্যাবিনেট আসছে, সেই শ্যাডো ক্যাবিনেটে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন।
তিনি নির্বাচন না করলেও জামাত ক্ষমতা আসলে তাকে মন্ত্রী বানানো হতো, অত্যন্ত দূরদর্শী এবং যোগ্য একজন নেতা, কিন্তু প্রচার বিমুখ, ওইভাবে তাকে নিয়ে প্রচার প্রচারণা চর্চা হয় না, কিন্তু অত্যন্ত দক্ষ একজন সংগঠক মাওলানা এটিএম মাসুম। তিনি বলছেন জনগণের মত উপেক্ষা করলে সরকার 1 বছরও টিকবে না। এর মানে সরকার 1 বছরও টিকবে কি টিকবে না, 1 বছরের বেশি টিকতে দেওয়া উচিত কিনা। এখন সরকার 1 বছরও টিকবে না, এটা তো সরকার টিকবে কি টিকবে না এই সিদ্ধান্ত মূলত বিরোধী দলের হাতে। আর সরকার যতই ভুল করুক, যদি বিরোধী দল কিছু না বলে তাহলে সরকার টিকবে, তা বিরোধী দল যদি জোরালো আন্দোলন করে তাহলে সরকার টিকবে না। এই জন্যই বলছি যে বিএনপি সরকারকে 1 বছরের বেশি টিকতে দেওয়া উচিত কিনা, এটা জামাত হিসাব করছে। জামাত এই আলোচনা সামনে আনছে। দেখেন এখন পর্যন্ত যদি বিএনপি মোটামুটি রাইট ট্র্যাকে থাকতো, হ্যাঁ এই সরকারের ব্যর্থতা নিয়ে 100 দিন নিয়ে হানিমুন পিরিয়ড নিয়ে অনেক আলাপ আলোচনা হতো, বাট টিকতে পারবেন কি পারবেন না, কবে পতন হবে, এই যে পতন, টেকা না টেকা, এই ধরনের শব্দই উচ্চারণ হতো না। এই ধরনের শব্দ উচ্চারিত হওয়া মানে বিএনপির জন্য অশনি সংকেত। ক্ষমতা এসেছে, হ্যাঁ ভালো করবে না মন্দ করবে, কতটুকু সফল হবে, এগুলো নিয়ে আলোচনা হবে, বাট টিকতে পারবে কিনা। আমাদের সাইকোলজি এইটা, বিশেষ করে হাসিনা পালানোর পর, হাসিনা পালিয়েছে, ইউনূসও অল্পের মধ্যে চলে গিয়েছে, এতে একটা সাইকোলজি তৈরি হয়েছে যে কাউকে বেশি দিন টিকতে দেওয়া যাবে না। যদি বাই চান্স 1-1.5 বছরের মধ্যে বিএনপি সরকার পতন হয়, তাহলে তারপরের কোনো সরকার 1-1.5 বছরের বেশি টিকতে পারবে বলে মনে হচ্ছে না। ওই পাকিস্তানের মতো একটা কালচার তৈরি হয়ে যাবে, এবং রাষ্ট্রের চাইতে ডিপ স্টেট শক্তিশালী হয়ে গেলে এটাই হয়। আমরা তো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের চাইতে ডিপ স্টেট শক্তিশালী। যেমন রাষ্ট্র চেয়েছে ওসমান হাদির হত্যার বিচার করতে, কিন্তু ডিপ স্টেট বলেছে না, পারে নাই। রাষ্ট্র চেয়েছে ওসমান হাদির হত্যাকারীকে, শুটারকে, ফয়সালকে আটকাতে, যেদিন ভারতে পালিয়ে যেতে না পারে, পুরো বর্ডার সিলগালা করে দিয়েছে, কিন্তু সেই সিলগালার মধ্যে কোন ফাঁকে ডিপ স্টেট তাকে বর্ডার পার করে দিয়েছে, যেটা স্টেট বুঝতেই পারেনি। এর মানে বাংলাদেশে স্টেটের চাইতে ডিপ স্টেট শক্তিশালী। রাষ্ট্র যাকে সম্মান করে, ওসমান হাদিকে সম্মান করে দিয়ে সরকার, ডিপ স্টেট তাকে হত্যা করে ফেলেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের নির্দেশ। তাহলে বুঝেন ডিপ স্টেট কতটা শক্তিশালী। আর যে দেশে ডিপ স্টেট এত শক্তিশালী থাকে রাষ্ট্রের চাইতে, সেই দেশে সরকার বেশি দিন টেকে না। এই জন্যে জামাতে হিসাব শুরু করেছে। আবার জামাত যদি হিসাব বাদও দেয়, তারপরও ডিপ স্টেট অতি শক্তিশালী। যখন তারা মনে করবে যে এই সরকারকে বিদায় দেওয়া দরকার, তখন তারা বিদায় দিতে পারবে, ডিপ স্টেট অবরণ ঘটিয়ে সরকারের পতন ঘটাতে পারে। তবে জামাত ইসলামের এই আলোচনাটা সিগনিফিকেন্ট, এই আলোচনা চলছে। জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দুঃখের বিষয় ক্ষমতা আসার পর তারা জুলাই সনদ বাস্তবায়ন করেনি। এই জুলাই সনদ, এটা নিয়েও অনেক বিষয় আছে। বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তো জামাতের রেড লাইন হচ্ছে, এমনকি ইসলামী ব্যাংক যে ঘটনা, ওটা জামাতের সাথে বিএনপি সম্পর্কে রেড লাইন হলো, ওটা এখন পর্যন্ত ক্রস করেনি, সময় আছে। কিন্তু জুলাই সনদ হচ্ছে জামাত বিএনপি সম্পর্কে রেড লাইন। এটার উপরে নির্ভর করবে যে বিএনপি সরকারকে 1 বছর বেশি টিকতে দেওয়া হবে কি হবে না।